হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমরা শিখব টেন্স। আর টেন্স যেহেতু একটা ল্যাটিন শব্দ, ট্যাম্পাস থেকে এসেছে। তো টেন্স কথার অর্থ হচ্ছে সময় অথবা কাল। তো এর আগে আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম যে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। তো সেন্টেন্স তৈরি করার সিস্টেম অলরেডি আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমরা টেন্স সম্পর্কে আমরা জানবো। তো টেন্সকে প্রথমত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম ভাগ, এবং এই তিনটি টেন্সকে আবার প্রত্যেকটিরই চারটা করে ভাগ করা হয়েছে। তো আজকে আমরা শুধু শিখবো যে এই তিনটি টেন্স, তারপরে আমরা এই প্রত্যেকটি টেন্সে যে চারটা করে ভাগ আছে সেগুলো কিন্তু আমরা পরে দেখব। তো এখন আমরা শুধু টেন্স আমরা জানি যে তিন প্রকার। প্রথমত যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তো আজকে এই তিনটা সম্পর্কে আমরা জানবো, এবং তারপরে নেক্সট ভিডিওতে আমরা টেন্স যে আরো প্রত্যেকটা টেন্সের যে চারটা করে ভাগ আছে সেগুলো আমরা পরে জানবো। তো এখানে সর্বপ্রথম লেখা আছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি বর্তমান কাল, কাল অথবা সময়। তো এর সংজ্ঞা আমরা একটু জেনে নিই হালকাভাবে। দেখো আমি স্ক্রিনে দিয়ে রেখেছি তোমাদের যে যে কাজ বর্তমানে ঘটে বা হচ্ছে বা অভ্যাসগতভাবে ঘটে কিংবা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলবো আমরা। তো এর কথার মানে কি আমরা উদাহরণের মাধ্যমে যখন আমরা দেখব তখন আমাদের বেশি করে ক্লিয়ার আসবে যে আমরা কি। তার আগে আমি কিছু লিখে রেখেছি। দেখো ভার্বের শেষে আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে আমরা ভার্ব কাকে বলে, সাবজেক্ট কিভাবে বের করব, অবজেক্ট কিভাবে করব। তো এখানে দেখো যারা দেখোনি সেই ভিডিওটা তার আগে দেখে নিবা, তাহলে এগুলো ভালো করে বুঝতে পারবা। তো এখানে লেখা আছে ভার্বের শেষে আমরা পাবো রাজশাহী, 29 ও এবং এ। এই সমস্তগুলি যদি আমরা পাই তাহলে আমরা এটা বুঝবো প্রেজেন্ট টেন্স। কিন্তু তার আগে আর একটা জিনিস তোমাদের রাখতে হবে, এগুলো পাওয়ার সত্ত্বেও কিন্তু প্রেজেন্ট টেন্স নাও হতে পারে। তো বিষয়টা হচ্ছে কেমন, যে আমরা সময়টাকে দেখবো যে কোন সময় বলছে। তো এখানে যেহেতু বলা হয়েছে যে কাজ বর্তমানে ঘটে বা আহ, হচ্ছে বা অভ্যেসগতভাবে ঘটে কিংবা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। তো এইগুলো জিনিস কি অভ্যেস, মানে আমরা কোনো কিছু করছি রেগুলার, আমাদের যে একটা হ্যাবিট অভ্যেস, সেই জিনিসের সম্পর্কে যদি আমরা বলি তাহলে প্রেজেন্ট টেন্স হবে। যেমন আমি এখন বলছি যে আমি প্রতিদিন সকালে স্কুল যাই বা আমি প্রতিদিন সকালে টিউশন যাই, তো আমার একটা অভ্যেস, আমি রেগুলার সেই কাজটা করি, তাহলে এই ক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্স হবে। আবার বলা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য বলতে কি, যে তোমরা দেখেছো যে সূর্য সবসময় পূর্ব দিকে উঠে। তাহলে এই সূর্য যে পূর্ব দিকে উঠে এটা একদম সত্য, কারণ কেউ এটাকে পশ্চিমে বা দক্ষিণে করতে পারবে না। তো যেহেতু এগুলো সত্য কথা, যেমন হচ্ছে শাহজাহানের তাজমহল ছিল বা আছে, তো এটা সত্য কথা যে তার তাজমহল আছে, তাহলে এইগুলো হচ্ছে চিরন্তন সত্য। তো এইগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো চলো ভার্বের শেষে আমরা এগুলো পাবো, এবং স্ট্রাকচারটা আমরা ফলো করব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট অ্যান্ড প্লাস এক্সটেনশনস। তো এক্সটেনশনটা আমি এই কারণে দিয়ে রেখেছি যে ভার্বের পরে এক্সটেনশনটা দেওয়াটা দরকার, বাট কারণ যে ভার্বের পরে আমাদের বুঝতে হয় যে এক্সটেনশনের জায়গাটা অবজেক্ট বসবে না, আর সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বসবে বা এটা পরের বিষয়, কিন্তু আমরা এক্সটেনশন দিয়ে রেখেছি জাস্ট ভার্ব অবজেক্টের পরে। তো চলো আমরা উদাহরণ দেখবো, তারপর আমরা বুঝতে পারবো। প্রথম এক্সাম্পল এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, আমি বারবার দেখাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। দেখো প্রথমে লেখা আছে আমি বই পড়ি। আমি বই পড়ি, তাহলে এখানে আমির অর্থ হচ্ছে কি আই। যেহেতু আমরা সাবজেক্ট অবজেক্ট বের করতে অলরেডি শিখে নিয়েছি যে আমরা একটা বাংলা বাক্যের শেষে ভাবকে পাবো, এবং ভার্বটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের অবজেক্ট পাবো। যারা এইগুলোর বিষয় জানো না, তা আমার ভিডিও দেওয়া আছে সেই বিষয়ে, তোমরা দেখে নিও ওখান থেকে। তো দেখো আই রিড বুক, তাহলে এই যে আমরা বলেছিলাম যে ভার্বের শেষে আমরা রাজশাহী 29 ও এবং এ,
তাহলে এই যে আমরা বাংলা বাক্য শেষেতে এগুলো কিছুই পেলাম না, কিন্তু দেখো এখানে একটা জিনিস আছে যে অভ্যেস বোঝাচ্ছে যে আমি বই পড়ি, এটা আমার একটা অভ্যেস। ঠিক আছে, তাহলে এখানে আমরা এ পেতে পারি, দেখো আমি বই পড়ি, এখানে রাজশাহী পাচ্ছি আমরা, এ না পেলেও রাজশাহী পাচ্ছি আমরা, কি পাচ্ছি? তোমরা বর্ণ বিশ্লেষণ অবশ্যই করেছো যে স্বরবর্ণ ছাড়া কখনোই কিন্তু ব্যঞ্জের বর্ণ শব্দ তৈরি করতে পারে না, বা তাদেরকে দিয়ে শব্দ তৈরি হয় না। তো দেখো যেমন কলম আমরা লিখেছি যে কলম, তাহলে এখানে তো কোনো স্বরবর্ণ নেই, কিন্তু যখন এগুলোকে বর্ণ বিশ্লেষণ করা যায় তাহলে ক প্লাস অ চলে আসে, তাহলে অটা হচ্ছে স্বরবর্ণ। সেরকমই এখানে দেখো পড়ি, পড়ি, তাহলে ই আসছে রসাই ই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা তোমরা এটাকে এইভাবেও বুঝতে পারো যেটা একটা অভ্যেস বুঝাচ্ছে যে আমি বই পড়ি, এটা আমার একটা অভ্যেস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। জাস্ট আমি সিম্পল ভাবে উদাহরণ দিচ্ছি, তারপর আমি আবার তোমাদের যখন প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে, সেই চারটা করে ভাগ যখন তোমাদের আমি বুঝিয়ে দেবো, অলরেডি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপর আছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এই কথাটা চিরন্তন সত্য, তাহলে বুঝে নিয়েছি যে আমরা এটা চিরন্তন সত্য, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এবার হচ্ছে তারা প্রতিদিন কলেজে যায়, এই যে প্রতিদিন যে যায় তাদের একটা অভ্যেস এটা, তাহলে দে গো টু কলেজ এভরিডে, তারা প্রতিদিন স্কুলে যায়। তারপরে আমরা এটা বলতে পারি আমি মাঠে ক্রিকেট খেলি, তাহলে আসছে, অথবা একটা অভ্যেস বুঝাচ্ছে। হুম, যে আমি মাঠে ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। তাহলে এই সমস্ত উদাহরণগুলি হচ্ছে তোমাদের সিম্পল ভাবে যেটা কথা বলা থাকবে সেটাকে নির্দিষ্ট করে উল্লেখ করা থাকবে না। যেমন এই বাক্যগুলোকে যদি আবার আমি বলি যে আমি বই পড়ছি, যদি এই কথাটা বলি তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট আর হবে না, কারণ পড়ছি এটা কিন্তু নির্দিষ্ট করে বলা দেওয়া হচ্ছে যে এটা তুমি পড়ছো, এখন পড়ছো। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এইভাবে কখনো বলা হয় না, এটাকে দেখো একটা অভ্যেস বুঝাবে। হুম, এটা মানে কখন করছো সেই জিনিসটাকে নির্ধারিত করা থাকবে না। দেখো আমি বই পড়ি, এখন কখন পড়ি আমি জানি না, এটা হয়তো প্রত্যেক দিন পড়ি, একদিন পর পর পড়তে পারি, 15 দিন পর পর পড়তে পারি, এরকম বুঝাচ্ছে, একটা অভ্যেস বুঝাচ্ছে, বাট কিন্তু কখন সেই সময়টাকে নির্ধারিত করে দেয় না। আশা করছি এই বিষয়ে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা যাব পাস্ট টেন্স। পাস্ট মানে হচ্ছে কি অতীত, আর টেন্স মানে হচ্ছে কাল। তো অতীতকাল, অতীতকাল বলতে কি যে যে কাজটা অতীতে ঘটে গেছে বা সম্পূর্ণ হয়েছে তাকে আমরা পাস্ট টেন্স বলবো, যেটা অতীতে। তাহলে অতীতটা কি? তাহলে আমরা এই তিনটা টেন্সের বিষয় একটু জেনে নিই। যে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে, পাস্ট মানে যেটা হয়ে গেছে তোমার, আর ফিউচার মানে যেটা হবে। বুঝতে পারছো? তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স দেওয়া আছে, তো এই যে ভার্বের শেষে দেখো পাস্ট টেন্স, পাস্ট টেন্স যদি থাকে এটাকে পাস্ট ইনডেফিনিটও বলতে পারো, কিন্তু আমি যখন বললাম যে প্রতিটি টেন্সকে ভাগ করব তখন এগুলো তোমাদের সব থেকে ক্লিয়ার গুলো ডাউট হয়ে যাবে। তো ভার্বের শেষে লাম, মানে ভার্বের শেষে দেখো ভার্বের শেষে কি থাকবে, লাম থাকবে, লে থাকবে এবং ল। তাহলে এইগুলোর বিষয় কি, চলো আমরা দেখি, আগে স্ট্রাকচারটা ফলো করি। আর এখানে স্ট্রাকচারটা আছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট আমরা ভার্ব অন বসিয়েছিলাম, এগুলো কিন্তু একদম মাথায় রাখতে হবে, না হলে কিন্তু এগুলো পারবা না। তাহলে এখানে ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, তাহলে ভার্ব টু, তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে। এই জন্য আমি সর্বপ্রথম টেন্স শেখার আগে তোমাদের ভার্বের লিস্টটা আমি আগে শিখেছি। যেমন হচ্ছে কি ভার্বের লিস্টটা যাদের জানা নেই তারা জেনে নিও, কারণ ভার্বের 5টা রূপ থাকে। সেই রূপগুলো আমি দিয়েছি অলরেডি, ওগুলো দেখে নিও। তাহলে ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি ভার্ব ফোর এবং ভার্ব ফাইভ করে আমি দিয়েছি, এবং প্রত্যেকটা বাংলা মিনিং শো আমি দিয়েছি, তোমরা দেখে নিও। যেগুলো ডেইলি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় যে ওয়ার্ডগুলো, সেগুলোর ব্যাপারে দিয়েছি আমি। তো আশা করছি তোমরা ভার্বের লিস্টটা দেখলে এগুলো বুঝতে পারবা। তাহলে ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে হচ্ছে খাওয়া। ঠিক আছে, ইট মানে হচ্ছে কি খাওয়া, সরি এখানে উদাহরণটা দিও নাই, ইট মানে হচ্ছে খাওয়া, কিন্তু এখানে যখনই আমি বলছি যদি এই কথাটা আমি ভাত খেয়েছিলাম, তাহলে খেয়েছিলাম কি, এটা আমার হয়ে গেছিল খাওয়া, এটা আমি হয়তো 2 দিন আগে খেয়েছিলাম, এরকম বুঝাচ্ছে যে আমি সেই সময় একটা ভাত খেয়েছিলাম, বা আমি বাজারে গিয়েছিলাম। তাহলে এই যে বাজারে গিয়েছিলাম এটা কি আমি 2 দিন আগে হতে পারে, 4 দিন আগে হতে পারে, এরকম একটা সময় বুঝাচ্ছে। হুম, বা একদিন আগে হতে পারে। হুম, এরকম বুঝাবে যে আমরা করেছিলাম, অতীতে আমরা করেছিলাম কোনো কিছু, এরকম বুঝাবে। তাহলে এখানে দেখো আমি ভাত খেয়েছিলাম, তাহলে এখানে আই অ্যাট রাইস হয়েছে,
একটা হচ্ছে ভার্বের ২ নাম্বার ফর্ম। তাহলে আমি এখানে সূত্রতে যেহেতু লেখা আছে স্ট্রাকচারে যে সাবজেক্ট প্লাস ভার্ব টু, তো ভার্বের ২ নাম্বার ফর্ম বসবে। এখন যদি এই কথাটাই বলা থাকতো যে আমি ভাত খাই, তাহলে এখানে আই ইট হতো, অ্যাট হতো না, ইট হতো। ইট হয়ে রাইস হতো। তাহলে সবকিছু আমাদের ভার্বের খেলা। ভার্বটাকে যদি আমরা ভালো করে জানি, তাহলে কিন্তু আমরা টেন্স মানে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। অথবা আমরা প্রত্যেকটা যে কথা বলছি বিভিন্ন ওয়েতে তার ডিফারেন্সগুলো আমরা বুঝতে পারবো। তো চলো তারপর হচ্ছে সে বাজারে গিয়েছিল। সে বাজারে গিয়েছিল। তাহলে দেখো আমরা এই যে লাম পাচ্ছি, আমি যেখানে ভার্বের শেষে দিয়েছিলাম দেখো লাম, তাহলে এটাতে খেয়েছিলাম, তো এই যে লাম পাচ্ছি এখানে। তারপরে চলো আমরা দেখছি সে বাজারে গিয়েছিল। সে বাজারে গিয়েছিল, তাহলে এটা কি অতীতে কাজটা হয়ে গেছে, আগে হয়ে গেছিল, হয়তো কালকে গিয়েছিল, তার আগে গিয়েছিল ২ দিন আগে, এরকম বোঝাচ্ছে। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট, তাহলে এই ওয়েন্টটা হচ্ছে ভার্বের ২ নাম্বার ফর্ম। কারণ যে ভার্বের ১ নাম্বার ফর্ম হচ্ছে গো, গো এর ২ নাম্বার ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে সে বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। তাহলে বুঝতে পারছো জিনিসগুলো। এবার এই যে ছিল, গিয়েছিল, এই যে ল আছে শেষে দেখো ল, তার জন্য ল দিয়েছি, কারণ যে এগুলো ডিপেন্ড করে কিসের উপরে, সাবজেক্টের উপরে। এবার সে গিয়েছিলাম তো বলতে পারবো না, সে বাজারে গিয়েছিলাম, সরি খেয়েছিলাম, গিয়েছিলাম বলতে পারবো, সে বাজারে গিয়েছিলাম কেমন শব্দ হচ্ছে, সে বাজারে গিয়েছিল। তাহলে এই যে আমরা এখানে আহ গিয়েছিলাম বলতে পারবো না, এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসে যে লাম হবে না লো হবে না লে হবে। এবার দেখো এখানে বলা হচ্ছে তুমি চিঠি লিখেছিলে, তুমি চিঠি লিখেছিলে। এখানে আমরা বলবো না, বলতে পারবো না যে তুমি চিঠি লিখেছিলাম। তাহলে বুঝতে পারছো যেগুলো সবকিছু সাবজেক্টের উপরে ডিপেন্ড করে কিন্তু এগুলো বসছে, যে লে হবে না ল হবে না লাম হবে। হুম। তো এখন দেখো তুমি চিঠি লিখেছিলে, তাহলে ইউ রোট এ লেটার, তুমি একটি চিঠি লিখেছিলে। আমরা এটা উজ্জ্ব থাকে আমাদের, আমরা বলি না বাংলাতে, কিন্তু যখন আমরা ইংরেজিতে লিখতে হয় তখন এটা দিলে আমাদের যে সেন্টেন্সটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এই জন্য আমি বলছি যে তোমাদের এইগুলো অবশ্যই তোমাদের ভার্বের খেলাটাকে বুঝতে হবে। ভার্বের খেলাটাকে বুঝলেই কিন্তু তোমরা বিভিন্ন ওয়েতে কথাগুলোকে তোমরা বলতে পারবা। আর যারা অ্যাকচুয়ালি শিখতে চাও তারা আমার পাঠগুলো ধরে ধরে আসো, আশা করছি যেন তোমরা ইংরেজিতে অনেকটাই মানে ইমপ্রুভ করবা নিজেকে। কিন্তু এগুলো দেখো ভালো জিনিস আমরা কখনোই দেখি না, এই কথাটা আমি তোমাদের সবসময় বলছি, যে ভালো জিনিসকে আমরা স্কিপ করে দিই এবং যেগুলো আমাদের নেগেটিভ থিঙ্কিং আসে সেগুলো আমরা বেশি অ্যাক্টিভ থাকি। তো আশা করছি যারা শিখার ইচ্ছা আছে তারা এগুলো দেখবা। হুম। এর পরে আমরা নেক্সট করে এরকম ভিডিও দিতে থাকবো। তোমরা অনেকটা ইমপ্রুভ করবে নিজেকে। তারপরে চলো আমরা দেখবো ফিউচার টেন্স। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, টেন্স মানে হচ্ছে কাল, তো ভবিষ্যৎকাল, যে কাজ ভবিষ্যৎকালে ঘটবে বা সম্পূর্ণ হবে। তাহলে আমি ফিউচার মানে কি বলেছিলাম, যেটা আমি করিনি করব, আজকে করিনি হয়তো কালকে করব, এটাকে ফিউচার বলবো। তাহলে এখানে এই ফিউচারেরও কিছু সিস্টেম আছে, যে ভার্বের শেষে আমরা কি পাবো, তাহলে এখানে বে বো এবং ব। হ্যাঁ। তাহলে এই যে বে বো ব আর বো, এই ব এবং বো দুটার মধ্যে একটা দিলে হতো, কিন্তু আমি কেন দিয়েছি, যারা একদম বেসিক লেভেল থেকে বুঝতে চাও জিনিসটাকে তাদের জন্য আমি দিয়েছি। তো এখানে স্ট্রাকচারটা দেখবো, আগে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল এবং ভার্ব অন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এইগুলো শ্যাল এবং উইল হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। এইগুলো হচ্ছে ফিউচার বলতে গেলে আমাদের এইগুলো মানে কাজে লাগবে, নাহলে কিন্তু আমরা এই যাবো খাবো এই কথাগুলো আমাদের আসবে না। তাহলে দেখো প্রথমটায় আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পেয়েছিলাম ভার্বের 1 নাম্বার ফর্ম, এবং ফিউচারে পাচ্ছি, কিন্তু ফিউচারে একটা জিনিস আছে যেটা হেল্পিং ভার্ব এখানে যুক্ত আছে, শ্যাল অথবা উইল, কিন্তু ওখানে কিছু ছিল না সেরকম। তাহলে আমরা মেন ভার্বের সাথে আমাদের সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে, শ্যাল অথবা উইল দিতে হবে। তো শ্যাল কখন দেবো এবং উইল কখন দেবো, আমরা সবার ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারি, কিন্তু আই এবং উই এর ক্ষেত্রে আমরা শ্যাল দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি না দাও তাহলে কোনো মিস্টেক নেই, তোমরা উইল সবার সাথে ব্যবহার করতে পারো, কারণ শ্যালের ব্যবহার অ্যাকচুয়ালি এখন হয় না, মাঝে মধ্যে হয়। তো চলো এবার হচ্ছে কি, যে আমরা স্ট্রাকচার জেনেছি, এবার আমরা বাক্যগুলি দেখব। দেখো আমি বাজারে যাবো, তাহলে দেখো তো ব পাচ্ছি না শেষে, তাহলে এখানে দেখো ব দিয়ে রেখেছি। তাহলে আমি বাজারে যাব মানে যাইনি, যাব, তা আই শ্যাল গো টু মার্কেট। টুটা কেন ব্যবহার, আমি বলেছি কোনো দিকে যদি তোমাদের নির্দেশ করে যে কোনো দিকে তুমি যাচ্ছ, যদি চিহ্নিত করে তাহলে কিন্তু আমরা টু ব্যবহার করব। এবার সে চিঠি লিখবে,
দেখো বে পাচ্ছ এখানে, তাহলে যে আমি বয়কার বে দিয়েছি ভার্বের শেষে, তাহলে এইগুলো তো ভার্ব, সবগুলো তো কি ভার্ব। আমরা জানি যে বাংলা বাক্যের শেষে আমরা সবসময় কি পাবো, ভার্বকে পাবো। আর ভার্বের শেষে বলেছে, আমি দেখো ভার্বের শেষের অক্ষরটা, শেষের যে সরি শেষের যে অক্ষরটা থাকবে সেটা আমরা এগুলো পাবো। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো হি উইল লেটার্স, সরি হি উইল রাইট এ লেটার, তাহলে হচ্ছে কি সে চিঠি লিখবে। তারপর দেখো দে উইল প্লে ক্রিকেট, মানে তারা ক্রিকেট খেলবে। তাহলে এই যে আমাদের ফিউচার, পাস্ট এবং প্রেজেন্ট, এই টেন্সটা সম্পর্কে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কিন্তু এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে। এই 4টা করে ভাগ কি এবং এইগুলো কিভাবে আমরা শিখবো, তোমাদের আমি পার্ট 1 পার্ট 2 করে করে দেবো। কারণ যে আমরা ভালো করে শিখতে চাই, একবারে দিলে আমাদের এতগুলো মাথায় থাকে না কো। তো এই সিম্পল ধারণাটা নাও, তারপরে এই যে যেটা এখন প্রেজেন্ট টেন্স শিখলা, এই টেন্সটাকে ওখানে প্রেজেন্ট সিম্পলে আমরা পাবো। তো ওগুলো তখন আমরা পার্ট 1 পার্ট 2 করে আমরা দেখবো, এবং আশা করছি তোমরা এগুলো বুঝে নেবে। এই সম্পূর্ণ একটু ধারণা রাখো, তারপরে পরের যে টেন্সগুলো আমি শিখাবো তোমাদের অনেকটাই ভালো লাগবে এবং বুঝতেও পারবা। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও।